ঠিক রাত 12টা বাজলেই ফোনটা আসে। কর্মসূত্রে থাকি মুম্বাইতে, সবে 2 মাস হলো এসেছি। মার্কেটিংয়ের চাকরি। দিনের বেলা কাটছে আমচি মুম্বাইয়ের অলিগলি ঘুরে ঘুরে, আর রাতে কোম্পানির গেস্ট হাউসে। অতিথিশালাটি মুম্বাইয়ের শহরতলিতে। কোম্পানির গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। সমুদ্র থেকে খুব একটা দূরে নয়। রাতের দিকে একটা বেশ জলহাওয়া ভেসে আসে। গেস্ট হাউসটি বেশ গোছানো। আমি ছাড়াও আরও 2 জন আছে, রামানুজন আর শইকিয়া। এছাড়া একজন ম্যানেজার আর ঠাকুর চাকর 2-1 জন থাকে দিনের বেলায়। আমাদের খাইয়ে দাইয়ে সব কোথায় হাওয়া হয়ে যায় কে জানে। রাত 10টার পরে শুধু নাইট গার্ডই ভরসা। পুরনো আমলের বাড়ি, বেশ বড় বড় ঘর, মোটা দেওয়াল। বাইরে যতই গরম থাকুক না কেন, ভিতরে ঢুকলে মনে হয় এসিতে ঢুকলাম। খিলান দেওয়া সেমি আর্চ টাইপের বড় বড় দরজা জানালা, খড়খড়ি দেওয়া পাল্লা। রাতে তার মধ্যে দিয়ে যখন বাতাস আসে তখন অদ্ভুত সব আওয়াজ হয়। এসব অবধি ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধল ওই টেলিফোন নিয়ে। পুরনো আমলের কালো বাক্স টাইপের ফোন, ঘুরিয়ে ডায়াল করার ব্যবস্থা। অস্পষ্ট একটা লোগো আছে উপরে, মনে হয় MTNL-এর। প্রথম যেদিন এসেছি সেদিন থেকেই শুরু। প্রথম দিন বাক্স প্যাটরা খুলতে একটু রাত হয়ে গেল। হঠাৎ মনে হলো ঘরটা বেশ ঠান্ডা, আর সেই সময়ই ফোনটা বেজে উঠল। ফোন বেজে ওঠার পরে কানে লাগিয়ে দেখি আওয়াজ কিছুই নেই, শুধু একটা শোষো করে শব্দ হচ্ছে। বার কতক হ্যালো হ্যালো করে রেখে দেই। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। সেই শুরু। এখন তো সব মোবাইল, ল্যান্ডফোনে কথা শেষ কবে বলেছি মনেই করতে পারছি না। যাই হোক, প্রথম দিন, নতুন জায়গা, তাই ফালতু ফোন নিয়ে না ভেবে শুয়ে পড়লাম। রাতে ভালো ঘুম হলো না। ভাবলাম নতুন জায়গা তো, তাই এরকম হতেই পারে। পরদিন আবার অফিস ছোটা, মার্কেট ভিজিট, এইসব করতে করতে দিন কেটে গেল। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল ওই ফোনের ক্রিং ক্রিং আওয়াজে। মনে হলো হাত পা সব ঠান্ডায় অসাড় হয়ে যাওয়ার মতো অবস্থা। খুব বিরক্ত লাগলো। মোবাইলের সময় দেখলাম 12টা বেজে 1 মিনিট। কে রে ভাই রাত দুপুরে ইয়ার্কি মারছে? ব্যাচেলার মানুষ, বাড়িতে মা আছেন, তার সাথে রাতেই কথা হয়েছে। এছাড়া অফিসের কাজ, ফোনাফোনি সব মোবাইলেই হয়। এই ফোনের নম্বরও তো জানি না, তাই কানে বালিশ চাপা দিয়ে আবার শুয়ে পড়লাম। ফোনটাও খানিকক্ষণ বেজে বেজে চুপ হয়ে গেল। আমিও কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। একেবারে রাত কাবার করে ঘুম ভাঙল। পরদিন সকালে উঠে আমার প্রথম কাজ হলো ফোনটা সম্বন্ধে তত্ত্ব তালাশ করা। চা দিতে যে এলো তাকে জিজ্ঞেস করলাম ফোনের নম্বরটা কত। সে বলল তার জানা নেই। সাউথ কেয়ারটেকার বাবুকে মালুম। আমি 8:30টায় বেরিয়ে যাব, আর কেয়ারটেকার বাবু ঢুকবেন 9টার পরে। না, জ্বালাতনটা আজও সহ্য করতে হবে মনে হচ্ছে। দেখি কাল রোববার, কাল মক্কেলকে পাকড়াও করব। সেই রাতেও একই ঘটনা। বিরক্ত হলেও কিছু করার নেই। ঘরে ফিরেই দেখে নিয়েছি ফোনটা বসানো আছে একটা পুরনো আমলের টেবিলের ওপরে, একেবারে দেওয়াল ঘেঁষে। তারটা ফোনের ভিতরে ঢুকে গেছে, আর কোনো জয়েন্ট বক্সও দেখতে পেলাম না যে ডিসকানেক্ট করব। হয়তো টেবিলের নিচে কোথাও আছে। আর ওই জগদ্দল পাথরের মতো টেবিল সরিয়ে খোঁজা আমার কম্য নয়। থাক, কাল দেখা যাবে ভেবে শুয়ে পড়লাম। 12টার সময় ফোনের আওয়াজে ঘুমও ভাঙল। যথারীতি কানে বালিশ চাপা দিয়ে গায়ে চাদরটা টেনে নিলাম, আর আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন কেয়ারটেকার শর্মাকে ধরলাম। ও তো আকাশ থেকে পড়ল। বলল ফোন একটা আছে বটে পুরনো, কিন্তু তা তো কোনো বিল দেওয়া হয় না। অন্তত শর্মা যতদিন আছেন, প্রায় 2 বছর, কোনো বিল দেওয়া হয়নি। সব বিল তো ওই ভরেই, কোনো টেলিফোন বিল তো আসে না।
আচ্ছা সাব দেখতা হো বলে সে তো বেরিয়ে গেল। আমিও বেরিয়ে পড়লাম সমুদ্র দেখব বলে। ফিরে যখন এলাম দুপুরে লাঞ্চ খাবার সময়, তখন শর্মা একটা ছোকরাকে নিয়ে উপরে গেল টেলিফোনের ব্যাপারটা দেখার জন্য। আমি খেয়ে দিয়ে যখন উপরে গেলাম, দেখি শর্মা আর সেই ছোকরা, রাজেশ বোধহয় ওর নাম, দুজনে মিলে টেবিল সরিয়ে ফেলেছে। ফোনের লেজুর তারটা ধরে তুলল আমার সামনেই। দেখলাম 4-5 ফুট পরেই তারটা কাটা, টেবিলের নিচে ঢোকানো ছিল, বাইরে থেকে দেখা যাচ্ছিল না। ব্যাপার স্যাপার দেখে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। একটা হিমশীতল স্রোত যেন মাথা থেকে নিচের দিকে নেমে আসছে। টেলিফোন কানে দিয়ে দেখলাম কোনো ডায়াল টোনও নেই, একদম ডেড। আর থাকবেই বা কী করে, তার কাটা টেলিফোনে তো আর আওয়াজ হবে না। আর তারের প্রান্তটা দেখে বোঝাই যাচ্ছে যে বহুকাল আগিয়ে তার কাটা হয়েছে, অন্তত কয়েক বছর তো হবেই। তাহলে শর্মা বলল, সাব জরুর আপকো গলতফহমি হুই হ্যায়, ये टेलीफोन से आवाज़ कैसे निकालेगा, आप ही बताइए। আমি আর কি বলবো, যুক্তি তো অকাট্য। বললাম, ঠিক है भाई, हो सकता है सपना देखा हमने, ठीक है चलो। ভাবলাম যাক বাবা, আপদ বিদায় হলো। মনটা একটু কুগাইছিল ঠিকই, কিন্তু পাত্তা দেয়নি। সেদিন সন্ধেবেলা রামানুজন আর শইকিয়া এসে বলল, চলো বস একটু পার্টি শার্টি করে আসি। তো বেরোলাম 3 জনে মিলে মুম্বাইয়ের বিখ্যাত নাইট লাইফ চোখে দেখতে। বান্দ্রার একটা ডিস্কোথেক থেকে একটু খানাপিনা নাচাগানা করে যখন বাড়ি ফিরলাম, তখন রাত দুপুর হয়ে গেছে। সোজা বিছানা এবং ঘুম। পরের দিন থেকে আবার অফিস আর সেই গতানুগতিক কাজ। সেদিন রাতে যখন বিছানা আশ্রয় করলাম, তখন থেকেই মনটা কীরকম খচখচ করছিল। কী যেন একটা দেখেছি অথচ বুঝতে পারছি না, এরকম একটা চিন্তা মনের মধ্যে আকুপাকু করছে। সেটা যে কী তা বুঝতে পারলাম রাত 12টায়, যখন ফোনটা বেজে উঠল। ঘরের মধ্যে যেন বরফ পড়ছে। বুঝতে পারলাম ঘরে ঢুকেই ফোনটা দেখেছি, কিন্তু মনে রেজিস্টার করেনি। এ কি ভূতের ব্যাপার রে বাবা, আমি নিজের চোখে দেখেছি শর্মা ফোন নিয়ে চলে গেল, তাহলে এখন ফোন আসে কোথা থেকে? জেগে আছি না স্বপ্ন দেখছি বোঝার জন্য সজোরে একটা চিমটিও কাটলাম গায়ে, আর উফ করে উঠলাম, বড্ড লেগেছে। ওদিকে হতচ্ছাড়া ফোনটা বেজেই চলছে। মোবাইলের টর্চটা জ্বালিয়ে সন্তর্পণে উঠলাম। এবার ভয় ভয় লাগতে শুরু করেছে। গাটা কেমন যেন শিরশির করছে, খুব ঠান্ডা লাগছে। চারিদিকে কোনো আওয়াজও নেই। ওই ভুতুড়ে ফোনের আওয়াজ ছাড়া দুটো রিংয়ের মাঝের সময়টুকুতে খোলা জানালা দিয়ে বাতাস আসার সাই সাই আওয়াজও হচ্ছে। দূর থেকে কিছু মিশ্র আওয়াজও ভেসে আসছে। ঘরের লাইটটা জ্বালালাম। একটু দেরি করছি এই ভেবে যে ফোনটা যদি থেমে যায়, কিন্তু আমার আশায় ছাই ঢেলে সে বেজেই যাচ্ছে। অগত্যা ফোনটা কানে লাগালাম। তার স্বরে বেজে চলা ক্রিং ক্রিং আওয়াজটা থামতেই নীরবতা পাথরের মতো আমার বুকে চেপে বসল। সমস্ত স্নায়ুকে সংযত করে ফোনের শব্দে মন দিলাম। ওখানে একটা শো শো আওয়াজ হয়ে চলেছে আগের দিনের মতোই, কিন্তু তার মধ্যেই খটখট করে একটা শব্দ হচ্ছে মাঝে মাঝে। এই খটখট শব্দটার মধ্যে কোথায় যেন একটা ছন্দ আছে, একটা চেনা ব্যাপার আছে, ঠিক ধরতে পারলাম না। মিনিট দুয়েক এরকম চলার পর ফোনটা আবার ডেড হয়ে গেল। বিছানায় ফিরে এসে শুয়ে পড়লাম, এবং যদিও মাথার মধ্যে ফোনের ব্যাপারটা ঘুরছে, তাও ঘুমিয়েও পড়লাম কিছুক্ষণ পরেই।